ফট করে চোখ মেলে তাকালো আসফার। রাগে লাল হয়ে গেছে তার মুখমণ্ডল, কপালের রগগুলো ফুলে উঠেছে, চোখের সাদা অংশ লাল হয়ে গেছে। আসফারের সব রাগ উঠে পড়ল চেরির উপরে। সে এক প্রকার তেড়েই গেল চেরির দিকে, কোনো কথা ছাড়াই চেরির চুল মুঠো করে ধরে মুখটা নিজের দিকে উঁচিয়ে বলে, ডোন্ট কল মি দ্যাট। চেরি নিজের মতো করে কেক কেটে খাচ্ছিল। আসফারের শক্ত হাতে চুলের মুঠি ধরায় ব্যথায় আহ করে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে তাকালো আসফারের দিকে। হঠাৎ করে কি হলো বুঝতে পারল না সে। Don't call me by the name Istan. I never give you that permission to use that name. আমিও অনেক কিছু পারমিশন আপনাকে দিইনি, তাই বলে কি আপনি অপেক্ষা করেছেন বা পারমিশন চেয়েছেন? আসফার চেরির চুল টেনে দাঁড় করালো, চুল ছেড়ে দিয়ে চেরিকে চেপে ধরে বলে, জবান কম চালা। আমি আসফার ইসদান নিজের অধিকার নিতে কারো থেকেই পারমিশন নেই না, আর না অন্যের জিনিসে হাত দেই। তাই নাকি? তবে আমার উপরে আপনার কিসের অধিকার? কোন অধিকারে ছুঁয়েছেন আপনি আমায়? তোর প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধ নই। ডাকবি না এই নামে। চেরি আসফারকে ঠেলে নিজে থেকে সরিয়ে দেয়, চোখে হেসে বলে, ডাকলে কি করবেন? আমার কথার অবাধ্য হলে জানে মেরে ফেলবো, ব্লাডি ফাকিং ইডিয়েট। চেরি কিছুক্ষণ আসফারের দিকে তাকিয়ে থাকে, আচমকা জোরে জোরে হেসে উঠল। হাসতে হাসতে এক পর্যায়ে পুনরায় বসে পড়ে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে তার। কিছুক্ষণ সময় নিয়ে হাসি থামিয়ে এক আঙ্গুলে চোখ গলিয়ে বেরিয়ে আসা জল দিয়ে তাকায় আসফারের দিকে। আঙ্গুলে থাকা জলটুকু টোকা মেরে ফেলে দিয়ে বলে, আর আপনার কি মনে হয় আমি বেঁচে থাকার জন্য উতলা হয়ে আছি যে আপনি মরার ভয় দেখাবেন আর আমি আপনার পায়ে পড়ে জীবন ভিক্ষা চাইবো? I'll break you over and over till you have no option left but to drop at my feet. আসফারের কথায় চেরি টেবিলে থাকা কাচের গ্লাসটা হাতে তুলে নিল। আসফার চোখে চোখ রেখে গ্লাসটা মেঝেতে ফেলে দিল। ঝনঝন শব্দ করে গ্লাসটি ভেঙে টুকরো টুকরো হয়ে সরিয়ে পড়ল। চেরি আসফারের দিকে দৃষ্টি সরিয়ে ভাঙা গ্লাসটির দিকে তাকিয়ে বলে, দেখুন, গ্লাসটা তো আগেই ভেঙে ছড়িয়ে গেছে। আপনি যদি এটাকে আবার ভাঙতে চান তবে আগে সেই ধারালো টুকরোগুলোকে জোর করে একত্রে জোড়া লাগাতে হবে। কারণ ভাঙা জিনিসকে তো আর ভাঙা যায় না, তার ক্ষতই তার বর্ম হয়ে যায়। সাজিয়ে না তুললে নতুন করে ধ্বংস করাও অসম্ভব। কলিং বেলের শব্দে ইলমা হায়দার দরজা খুলে দেবেন। দরজার অপর পাশে থাকে মানুষটিকে দেখে তিনি খুশিতে জড়িয়ে ধরলেন। ভেজা চোখে বলে উঠলেন তিনি, চেরিমা, কেমন আছিস? মিলি এলমা হায়দারের ভুল ধারণা ভাঙল না। নরম হাতে তাকে সরিয়ে ভিতরে প্রবেশ করতে করতেই বলে, নাসিফ হায়দারকে আসতে বলুন। নিজে গিয়ে হলরুমের সোফাতে পায়ের উপর পা তুলে বসে পড়ে। তার পিছু পিছু আরও দুজন সুঠাম দেহি লোক প্রবেশ করে। ইলমা হায়দার অবাক চোখে একবার মিলির দিকে তাকায়। চেরি কখন তার সাথে এরকমভাবে কথা বলেনি। পরক্ষণে নিজের স্বামী নাফিস হায়দারের আচরণের কথা ভেবেই কিছু বললেন না। মেয়েটার সাথে সে যা করেছে, তারপর তার থেকে ভালো ব্যবহার আশা করা বোকামি। সে তো বাসায় নেই, আমি ইলহাম ইমাকে ডাকছি। তারা তোকে দেখলে খুব খুশি হবে। রোনাকও আছে। তিনি তাদেরকে ডাকার জন্য যেতে নিলেই ইলহাম, তার বোন আর রোনা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ইলহাম সোফায় বসে থাকা মিলির দিকে না তাকিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, কে এসেছে মা? ছেড়ে ফিরে এসেছে। মাস্টার, মাস্টার কাজ হয়ে গেছে। নাফিস হায়দার ইজ নো মোর, একেবারে স্পট ডেড। Very good. I'm impressed by your work. Wait for my next order. আসলার কল কেটে চোখ রাখে সামনের টিভিতে চলতে থাকা নিউজের দিকে। দাও দাও করে আগুন চলছে নাফিস হায়দারের গাড়িতে। আসফার প্রসারিত হেসে বলে, You betrayed me and I don't spare traitors. You disobeyed me and gave my enemy the courage he never deserves. It's not fair. ব্যস্ত রাস্তায় সবাই নিজের কাজ ফেলে গোল করে দাঁড়িয়ে তামাশা দেখছে। অবশ্য দেখবে নাই বা কেন, এমন দৃশ্য তো রোজ রোজ দেখা যায় না। একজন মেয়ে তিনটি ছেলেকে বেধড়ক পিটিয়ে চলেছে, আর আশেপাশের মানুষ সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। তাদের কাজে যেন নিজের খেয়ে বনের পোষ তাড়ানো। ছেলেগুলো তিনজনই মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তাদের সামনে ইনায়া কোমরে হাত রেখে হাঁপাচ্ছে। মারতে মারতে তার শ্বাস ফুলে উঠেছে। কয়েকবার বড় বড় শ্বাস ফেলে সে নির্দিষ্ট এক ছেলের দিকে ধীর পায়ে এগিয়ে যায়। ছেলেটার সামনে দাঁড়িয়ে ঝুঁকে চুলির মুঠি ধরে মাথা উঁচু করে বলে, এইটুকুতেই দম বেরিয়ে গেছে?
বা শরীরের গরম কমেছে নাকি আসল জিনিস একেবারে থেতলে দিব? সুর এই শক্তি নিয়ে আমাকে আর কথা শেষ করতে পারে না, তার আগেই আদি এসে এনায়ার মুখ চেপে ধরে 2 পা পিছিয়ে টেনে নেয়। এনায়ার পেছনে না তাকিয়ে আদির হাত ছাড়ানোর চেষ্টা করে, বরং উল্টো তার হাত মোচড়েই ধরে। মুহূর্তে আদি চিৎকার করে ওঠে। আল্লাহ, ইনা আমি আদি, ছাড়, আমার হাত ভেঙে যাবে তো। আদির কণ্ঠ শুনে এনায়া হাত ছেড়ে দেয়। আদি হাত মালিশ করতে করতে বিরক্ত স্বরে বলে, চোখে দেখতে পারিস না আমার হাত? দিস ইজ ইউর ফল্ট, আই টোল্ড ইউ ডু গ্রেফ ইট ফ্রম বিহাইন্ড ইউ অ্যাস হোল। হ্যাঁ, এখন সব আমার দোষ। 5 মিনিটের জন্য রেস্টরুমে কি গেলাম, পুরো ঝামেলাই পাকিয়ে ফেলেছিস। আমি তো মানা করেছিলাম মারপিট করতে, আর মুখের ভাষা, ছি, আস্তাগফিরুল্লাহ, আমি ছেলে হয়েও এসব ইউজ করি না। আদি ছেলেগুলোর দিকে তাকিয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে কেবল হতাশা, কোনো দয়া নেই। সে তাকিয়ে আফসোসের স্বরেই বলে, গাধার দল, আর মেয়ে পেলি না ইপটিজিং করার জন্য? তারপর আশেপাশের লোকজনের দিকে তাকিয়ে জোরেই বলে, আজকের তামাশা এখানেই শেষ, এবার সবাই যেতে পারেন। লোকজন মুখ বাঁকিয়ে ধীরে ধীরে সরে যেতে থাকে। আদি দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার দিকে ফিরে, চল এবার বলতে গিয়েই থেমে যায়। ইনায়া সেখানে নেই। কপালে হাত ঠেকিয়ে আদি বিড়বিড় করে, ওই মেয়ে আবার কোথায় গেল? এলমা হায়দারের কথা শেষ হতেই এলহাম ও রোনাক দুইজনই দৃষ্টি একসাথে ঘুরে গেল হলরুমের বড় সোফার দিকে। সেখানে বসে থাকা মিলিও তাকিয়েছিল তাদের দিকে। মুহূর্তেই পুরো ঘরটা যেন থমকে গেল। এলহাম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, রৌনকের মুখেও কোনো কথা নেই। সবার চোখ একে অপরের দিকে, কিন্তু কারোর ঠোঁট নড়ছে না। এক অদ্ভুত ভারী নীরবতা ছড়িয়ে পড়েছে চারপাশে। মিলি যেন ঠিক সেই মুহূর্তটারই অপেক্ষাতেই ছিল। এদিকে হঠাৎই ইমা দৌড়ে বেরিয়ে আসে নিজের রূপ থেকে। সোফায় বসে থাকা চেনা চেহারার দিকে চোখ পড়তেই সে ছুটে যায় মিলির কাছে। 2 হাতে মিলির হাত আঁকড়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, চেরি আপু, তুমি এতদিন কোথায় ছিলে? মিলি ধীরে ধীরে তার হাত ছাড়িয়ে নিয়ে ইমার চোখে চোখ রেখে কঠিন গলায় বলল, I am not Cherry, I am Millie Sheikh, Cherry's twin sister. তার কথাটা যেন ঘরের মধ্যে আরেকটা বিস্ফোরণ ঘটালো। সবাই চোখ কুঁচকে তাকিয়ে রইল মিলির দিকে, অবিশ্বাস, অবাক আর হতভাগ দৃষ্টিতে। ইলহাম এগিয়ে এসে থমথমে কণ্ঠে বলল, কি? চেরির বোন মানে? I want to talk to Nafis Haidar. He can tell me what really happened and ask my sister to come too. Where is she? মিলির কথা শুনে চুপ করে এতক্ষণ দাঁড়িয়ে থাকা রৌনক এবার মুখ খুলল। আসলে আপনি কি জানতে চাইছেন? সত্যি করে বলুন। মিলি ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। রৌনককে সে চেনে না, তার সম্পর্কে কোনো তথ্যই তাকে দেওয়া হয়নি, তাই প্রশ্ন ছুড়ে দিল, Who are you? আপনি কে? দিস ইজ none অফ ইয়োর বিজনেস। এটা আপনার বিষয়। This is of course my business. That's why I am asking. আমি কিসের ভিত্তিতে আপনাকে বিশ্বাস করব? আপনার আর কোনো চয়েস নেই। নিজেদের ভালো চাইলে আমার কথা শুনতেই হবে। হুমকি দিচ্ছেন? এসব ঠুনকো হুমকিতে আমরা ভয় পাবো ভাবছেন? মিলি ঠোঁটে ধীরে এক হাসি ফুটল, দৃঢ় চোখে আত্মবিশ্বাস নিয়ে বলে, মিলি শেখ হাওয়ায় ভেসে কথা বলে না। কথাটা বলেই হাতে ইশারা করতেই তার পেছনে দাঁড়ানো গার্ড বন্দুক বের করে এমার মাথায় ঠেকিয়ে ধরল। এই দৃশ্য সবাই চমকে উঠল, বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকে সেই দিকে। এমা, এলহাম আর রোনাকের মুখ আতঙ্কে সাদা হয়ে গেল। চিৎকার শুনে এমারও হুঁশ ফিরে এলো। সে কেঁদে উঠল জোরে। মিলি তখন আরাম করে সোফায় হেলান দিয়ে বসলো, ঠোঁটে এক বাঁকা নির্মম হাসি। বোনকে ফিরে পেতে হলে সে যতটা নিচে নামতে হয় নামবে, এতে তার কোনো আফসোস নেই। এসব কি হচ্ছে? ও তো ছোট, ওকে ছেড়ে দাও। মিলির দৃষ্টি বরফের মতো ঠান্ডা, তবে চোয়াল শক্ত করে চেপে ধরা। সে নিজের কণ্ঠে তেজ বজায় রেখেই বলে, ফার্স্ট আনসার মাই কোশ্চেন। চেরি কোথায়? চেরি এখানে নেই। আমি সেটাই জানতে চাইছি। এখানেই নেই তো কোথায়? চেরি এখন ডেল ভিলায় বন্দি। What you meaning is that Cherry is now under the control of Asfar Isnan? Am I right? এলহাম উত্তর দেওয়ার আগেই তার ফোন বেজে উঠল। কল রিসিভ করে
কানে লাগাতে ওপাশের কথা শুনে সে চিৎকার করে উঠল। কে? তার হাত কেঁপে উঠল। ফোন হাত থেকে পড়ে মেঝেতে ভেঙে পড়ল। চোখ অসহায়, আতঙ্কিত, জল টলমল করছে। সে ধীরে ধীরে তাকালো ইলমা হায়দারের দিকে, আর ঘরের নীরবতা আবার ছড়িয়ে পড়ল, আরো ভারী হয়ে উঠল। আসফার ইসদানের রুমটা যেন যুদ্ধক্ষেত্র। আলমারি, ড্রয়ার, টেবিল যেটার সামনে পাচ্ছে সেটাই উল্টে পাল্টে ছুঁড়ে ফেলছে চেরি। তার চোখে রাগ, হতাশা, ভয় আর অস্থিরতার মিশ্র ছায়া। আসফার ইসলামের সম্পর্কে কিছু তথ্য, কোনো একটা সূত্র, কিছু একটা ধরতে পারলেই সে বেরোতে পারত এই নরকখানা থেকে। কিন্তু কোথাও কিছুই নেই। যেসব ড্রয়ার দরকার সব লক করা, বাকিগুলো ড্রয়ারগুলো একদম খালি। রাগে মাথা গরম হয়ে গেল চেরির। সে খাবার থেকে আসফারের শার্ট প্যান্টগুলো একের পর এক টেনে বের করে নিচে ছুঁড়ে ফেলতে লাগলো। কাপড়ের শাড়ি থেকে ঠিক শেষ শাড়ির শার্টগুলো টানতেই ভাঁজের ভেতর থেকে দুইটা ছবি নিচে খসে পড়ল। একটি তার হাতে, আরেকটি গড়িয়ে পড়ল মেঝেতে। চেরি থমকে গেল, কপাল কুঁচকে নিচু হয়ে দ্বিতীয় ছবিটা তুলে নিল। পাশাপাশি দুইটা ছবি ধরে সে তাকিয়ে রইল নিঃশব্দে। প্রথম ছবিটা যুবক আসফার ইসলাম, তার পাশে দাঁড়ানো আর একজন সুদর্শন তরুণ। দেখে মনে হলো বিদেশি। তার চোখ, চুল আর গায়ের রঙেই যেন অন্য দেশের ছাপ। ছবির পিছনের জায়গাটা রঙিন ফুলের বাগান, চারদিক ভরা বাহারি ফুলে। দুজনের হাতেই পানির পাইপ, আর হাসতে হাসতেই তারা একে অপরের দিকে পানি ছেটাচ্ছে। চেরি ছবিটা দিকে তাকিয়ে অবশ হয়ে গেল। হাসছে আসফার ইসলাম, যার চোখে সে শুধু নিষ্ঠুরতা, দম্ভ আর শীতলতাই দেখেছে এতদিন। তার মুখে এমন নিখাত হাসি। চেরির বুকটা ধক করে উঠল। সে ফিসফিস করে বলল, এত সুন্দর হাসির অধিকারী লোক এত বড় জানোয়ার কি করে হতে পারে, আল্লাহই ভালো জানে। তার দৃষ্টি এবার অন্য তরুণটির দিকে গিয়ে ঠেকল। এই ছেলেটাকে? মনে প্রশ্নটা ঝড় তুলল। চেরি ছোট শ্বাস ফেলে দ্বিতীয় ছবিটা হাতে নিতেই তার নিঃশ্বাস আটকে গেল। এই ছবিতে একজন মধ্যবয়স্ক মানুষ, বয়স 40-এর একটু এদিক ওদিক হবে, চুলে অল্প পাক ধরা, গম্ভীর মুখ, তবু চোখে এক শান্ত গভীরতা। ছবিটা দেখলেই চেরির মনে এক অদ্ভুত টান অনুভব হলো, যেন কোথাও সে আগে দেখেছে এই মুখ, যেন লোকটা খুব তার আপন। কিন্তু কেন, কোথায় দেখেছে মনে পড়ে না, কিন্তু বুকের ভেতরে একটা অজানা ধ্বনি বাজলো। এই মানুষটা আমার কে? যেই ছবিটা হাতে চেপে ধরে চোখ বন্ধ করলো। ভেতরে কোথাও একটা শক্ত কাঁপুনি ছড়িয়ে পড়লো তার। মন অশান্ত হয়ে গেল নিমিষেই। আসফারের গাড়ি হাইওয়েতে ছুটছে ঝড়ের মতো। দুপাশে পাহারা দিচ্ছে গার্ডে ভরা দুইটা জিপ। সবকিছুই ছিল নিয়ন্ত্রণে। হঠাৎ কায়ান সেরাফের চোখ সাইড মিররে আটকে গেল। একটা বাইক গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করছে। দৃষ্টিটা দেখা মাত্রই কায়ানের কপাল কুঁচকে গেল, কেননা এই দিকের আলোতে এভাবে কে থাকবে? আসফার ইসদানকে টার্গেট করলে কেউ এমন একা আসার মতো বোকামি তো করবে না। আসফার ইসদান একাই কয়েকজনকে সামলাতে পারে, তার উপরে পাশে দুইটা জিপ ভর্তি অস্ত্রধারী গার্ড, সাথে কায়ান সেরাফ নিজেও আছে, নাকি আড়ালে আবডালে আরও লোক আছে? আর যদি না থাকে তাহলে এই বাইক গাড়ির উদ্দেশ্য কি? নিশ্চিত হতেই কায়ান সেরাফ গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল, কিন্তু বাইকও একই রকম আগ্রহী গতিতে গতি বাড়িয়ে পেছনে রইল, একটি ছায়ার মতো, যার একটাই মানে তাদেরকে টার্গেট করা হয়েছে। ব্যাপারটা পরিষ্কার হতেই কায়ান সাইড মিরারের দিকে এক নজর তাকিয়ে সামনের রোডে চোখ রাখে গুরু গম্ভীর গলায় বলল, মাস্টার্স, একটা বাইক আমাদের গাড়িতে চেক করছে। আসফার তখন শান্তভাবে ফাইলের পাতা উল্টাচ্ছিল। ফাইল থেকে চোখ না তুলে জিজ্ঞেস করলো, জাস্ট আ বাইক? একটাকে দেখা যাচ্ছে। এবার আসফার ফাইল বন্ধ করে পাশে রেখে দিল। সোনালি চোখ জোড়ায় সামনে স্থির করে নিল। নীরব, তীক্ষ্ণ, স্থির দৃষ্টির ভিতরে লুকোনো নির্মম আগ্রহে ভরা। হঠাৎ ঠোঁটের কোণে ফুটল এক ভয়ঙ্কর দুর্বোধ্য হাসি। Slow down the car. I also want to see his intentions. আদেশ পাওয়া মাত্র কায়ান গাড়ির স্পিড কমিয়ে দিল। একই সঙ্গে ওয়াকি টকিতে দ্রুত আদেশ পাঠালো, এভরিওয়ান বি কেয়ারফুল, কিপ অন। গাড়ির গতি কমতেই বাইকটা আচমকা আরো দ্রুত হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আসফারের গাড়ির পাশে এসে পড়ল। তারপর সামনে গিয়ে দক্ষতার সাথে এক লাফের মতো বাঁক নিয়ে ব্রেক করলো। কায়ান সেরাফও দ্রুত ব্রেক করলো। চাকার ঘর্ষণে রাস্তায় তীক্ষ্ণ শব্দ উঠল। গাড়ি থেমে গেল মুহূর্তেই, আর মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে রইল সেই বাইক।
পিছনে থেমে গেল জিপ গাড়ি দুটো। হাইওয়ের মাঝপথে মুখোমুখি থেমে আছে দুই বাহন। একদিকে আসফার ইজদান, অন্যদিকে রহস্যময়, উদ্দেশ্য অজানা এক বাইকার। হাওয়া থমথমে, চাপা উত্তেজনা যেন চারিদিকে ঠাসা বেদম শব্দে ছড়িয়ে পড়েছে। মর্গের শীতল করিডোরে কেমিক্যালের গন্ধ তীব্রভাবে ভাসছে। সাদা আলোয় ছায়াগুলো আরও ফ্যাকাশে, আরও ভৌতিক মনে হয়। সেই অন্ধকার ফ্রিজারের ভেতরে রাখা হয়েছে নাফিস হায়দারের লাশ। কিন্তু ওটা যে নাফিস হায়দারই তার প্রমাণ খুঁজে পাওয়া কঠিন। শরীর ভয়াবহভাবে পড়ে গেছে, এতটাই যে যেন দেহ শনাক্ত করার মতো কিছুই নেই। ডিএনএ টেস্ট ছাড়া নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে শুধু একটি গাড়ির নাম্বার প্লেট, জ্বলন্ত গাড়ির পাশেই পড়েছিল। আর আগুন নেভানোর পরই ভেতরে পাওয়া গেছে পুড়ে যাওয়া এনআইডি কার্ড। সেই এনআইডি কার্ডের রেজিস্ট্রি নাম্বারের ভিত্তিতেই জরুরি ফোন হয় ইলহামের কাছে। তার উপরে ফায়ার সার্ভিসের একজন কর্মী নাফিস হায়দারকে ব্যক্তিগতভাবেই চিনত, তাই সন্দেহটা আরও জোরালো হয়েছে। পুড়ে যাওয়া লাশটা দেখে মর্গের দরজা ঠেলে বাইরে বেরিয়েছে এলহাম। বাইরে এসে দীর্ঘ ভারী একটা নিঃশ্বাস ফেলল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো লাল, শোক আর অবিশ্বাসে গাঢ় হয়ে উঠেছে। পারছে না শুধু চিৎকার করে গলা ফাটিয়ে কান্না করতে। ইলহামের মনের অবস্থা বুঝতে পেরে রোনাক এগিয়ে এসে নীরবে তার কাঁধে হাত রাখল। অন্য পাশে দাঁড়িয়ে আছে মিলি। তার মুখ কঠোর, চোখে কোনো আবেগই নেই, শুধু গভীর হিসাবি নীরবতা। অজানা প্রশ্নের জবাব, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া হতাশা। এলমা হায়দার এবং ইমা এখনো কিছুই জানে না। এই দুঃসংবাদ তাদের কানে পৌঁছায়নি। তারা জানলেই তাদেরকে সামলানো মুশকিল হয়ে যেত। সেই আশঙ্কা থেকেই এলহাম ব্যাপারটা চেপে গেছে। কল আসার পর উপাস থেকে সম্পূর্ণ কথা শোনার সাথে সাথেই এলহাম মিলির হাত চেপে ধরে তাকে টেনে বাড়ির বাইরে নিয়ে আসে। রোনাকও তাড়াহুড়ো করে পিছু নেয়। হঠাৎ কী হলো কেউ বুঝতে পারে না। মিলির গার্ডরা ইলহামকে থামাতে চাইলে মিলি একবার মাথা নেড়িয়ে তাদের থামিয়ে দেয়। কারণ ইলহামকে যতটুকু সে দেখেছে, যতটুকু তথ্য সে গ্রহণ করেছে, তাতে মিলির মনে হয়েছে ইলহাম মানুষ হিসেবে বিশ্বাসযোগ্য আর অহেতুক কিছু করবে না। আর ইলহামের মুখ দেখে আর কিছু বলে না। ইলহামকে নিজে থেকেই সবটা বলার সুযোগ দেয়। আর তাই সে বিনা প্রশ্নে নিজেও এসেছে। মর্গের সামনে ইলহাম মিলির দিকে তাকালো। তার চোখ রক্তবর্ণ, দুঃখে আর ক্ষোভে ভরে আছে। সে ধরে আসা ভাঙা গলায় বলে, আমার বাবা হয়তো এই মর্গে শুয়ে আছে। আমি জানি না আসলে কি হয়েছে। আমার বাবার পক্ষে বা বিপক্ষে কিছুই বলতে পারছি না। তবে এটাই বলতে পারি, উনি চেরির সঙ্গে যেটা করেছেন সেটা ভুল করেছেন। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারছি না। তার কথাগুলো বাতাসে ঝুলে রইল, বেদনায়, অপরাধ বোধে আর এক অশেষ শূন্যতায়। আসফারের গাড়ি থেকে থেমে যেতেই পিছনে দুইটা জিপ থেকে একজন গার্ড নেমে আসে। তাদের নামতেই ইনায়া বিরক্ত চোখে শব্দ করে ফেলল। এই তো ইনায়া আদিকে ছেড়ে বাইকে চড়ে বসতেই কায়াল সেরাফকে দেখতে পেয়েছে। আর তাকে দেখেই সে তাদের পিছু নিয়েছে। এখন এতগুলো গার্ড তার দিকে দৌড়ে আসতে দেখে ইনায়া বাইক থেকে নেমে হেলমেট খুলে ফেলে। মাথা ঝাঁকিয়ে চুল ঠিক করে ঝেড়ে সামনে এগিয়ে বলে, শালার আজকের দিনটাই থার্ড ক্লাস। তারপর কোমরে হাত দিয়ে আরেক হাত উঁচু করে গার্ডদের ইশারা করে, এই সাইট আর্টিস্টটার সামনে থেকে সর, এখন তোদের সাথে গুপ্তগু করার টাইম নাই। তার কথা শেষ করে আসফারের গাড়ির দিকে এগিয়ে যেতেই একজন গার্ড এগিয়ে এসে ইনায়ার বাহু চেপে ধরে তাকে থামায়। ইনায়া থেমে তার হাতের দিকে তাকায়, আর মুহূর্তেই তার মুখ শক্ত হয়ে গেল। একটু আগাম সতর্কতা ছাড়াই অন্য হাত দিয়ে গার্ডের মুখে সজোরে ঘুষি বসিয়ে সে চেঁচিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ টাচ মি, ইউ ব্লাডি ফাং বিচ। ঘুষির চোটে গার্ডটা পিছনে হেলে পড়তেই কায়ান সেরাফ দ্রুত গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। কায়ানকে দেখে ইনায়া আচমকায় মুখভঙ্গি বদলে তার দিকে এগিয়ে গেল। কায়ান সেরাফ ইনায়াকে দেখে চোখ ছোট করে গম্ভীর মুখে আরো গম্ভীর হয়ে যায়। কায়ান সেরাফ ইনায়ার সামনে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলল, হোয়াট আর ইউ চেসিং? হোয়াট দ্য প্রবলেম? পিছু করছো কেন? সমস্যা কি? তোমাকে দেখার পর থেকে মনের মধ্যে সুরসুরি লাগছিল, আর সেই সমস্যার সমাধান জানতেই চেস করছিলাম। আর একটা নির্লজ্জর মতো কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। উফ, তেরি ऐसी আদা वे तो ফিদা হে হাম। কায়ান কিছু বলার আগেই গাড়ির দরজা খুলে আসফার ইজদান নেমে এলেন। তার কণ্ঠে গর্জে উঠল, What happened? আসফারের কথা ইনায়া উঁকি মেরে সামনে এগিয়ে তাকিয়ে বলল, লেনদেন হচ্ছে।
তারপর কায়ান সেরাফের দিকে আঙ্গুল তুলে হেসে বলে, এই মালটাকে ভালো লেগে গেছে, তুলে নিয়ে বিয়ে করতে এসেছি। আসফারের সোনালি চোখে তীক্ষ্ণ এক ঝিলিক খেলে গেল। ঠোঁট বাঁকিয়ে আধখোলা হাসি দিয়ে বলল, গাড়িতে কা, I'll get married when I get back to Montvale. আসফার কথা শেষ করেই আবার গাড়িতে উঠে বসে। কায়ান সেরাফ দাঁত চেপে ইনায়ার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, চলে যাও। তারপর বিনা অনুমতিতে গিয়ে আসফারের গাড়ির ড্রাইভিং সিটের পাশে এসে বসে পড়ে। কায়ান সেরাফ চোখ বন্ধ করে রাগ চেপে রাখল। ইনায়ের এই বেপরোয়া আচরণের চেয়ে বেশি বিরক্ত লাগে তার আসফারের সেই দৃষ্টি, যে দৃষ্টি সে চেনে, ভয়ঙ্কর পরিকল্পনার দৃষ্টি এটা। গভীর শ্বাস টেনে কায়ান নিজের জায়গায় উঠে বসে। কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল মর্নভেলের পথে। মর্নভেলে গাড়ি প্রবেশ করতেই আসফার প্রতিদিনের মতো হেঁটে নিজের রুমের দিকে চলে যায়। কায়ান সেরাফও গাড়ি থেকে নেমে যায়। এনায়া তার দেখা দেখি নেমে কায়ান সেরাফের সামনে গিয়ে দাঁড়ায়। কায়ান সেরাফ এনায়াকে তাকিয়ে বলে, বাড়াবাড়ি করছো মেয়ে, সরে যাও সামনে থেকে, আর নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। ভালো লেগেছে ইনায়ার তোমাকে, এত সহজে পিছু ছাড়ছি না। হয় তোমাকে নিজের করে নিব, নয় তোমাকে ভালোবেসে নিজেকেই নিঃশেষ করে দিব। রিমেম্বার, ইউ উইল রিগ্রেট ইউর ডিসিশন ওয়ান ডে। আর এক মুহূর্ত দাঁড়ালো না, ভিলার ভিতরে ঢুকে গেল। ইনায়া তার যাওয়ার পানে তাকিয়ে বলে, তোমাকে না পাওয়ার আকাঙ্ক্ষা আফসোস থেকে কমই পস্তাবো। আসফার নিজের রুমে ঢুকতেই তার মুখের রং বদলে গেল। মুহূর্তেই সে গর্জে উঠল। What the hell? পুরো রুম জুড়ে শার্ট, প্যান্ট, পারফিউম, ঘড়ি, টাই, এক কথায় আসফারের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আগেও চেরি রাগের মাথায় রুমে ভাঙচুর করেছে, কিন্তু কখনো আসফারের জিনিসে হাত দেয়নি। চেরি সাধারণত আসবাব ভাঙচুরের এগুলাই করতো, কিন্তু স্পর্শ করতো না আসফারের ব্যক্তিগত জিনিসপত্র। চেরি বেডে বসে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছিল। আচমকা আসফারের চিৎকারে সে কেঁপে উঠে তাকালো দরজার দিকে। তার চোখে একটুখানি বিস্ময়, একটু সদ্য ধরা অপরাধের ভয়। চেরি নিজের পোশাকের ফাঁক গলিয়ে বুকের ভেতরে ফু দিল, দেয়ার ভঙ্গিতে বলল, এভাবে চেঁচাচ্ছেন কেন? আসফারের সোনালি চোখ রাগে জ্বলছে। সে দাঁত চেপে গর্জে উঠল, You bloody fucking girl! Where did you get the courage to touch my things? এত আগ্রহী টোনে আসফারকে কখনো বলতে দেখেনি চেরি। রুমের আসবাব ভেঙে দিলেও সে মেনে নিত, তবে সামান্য ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ায় সে সহ্য করতে পারছে না। চেরি সেটা এবার উপলব্ধি করলো। আশ্চর্য হলো। চেরি বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামনে নিয়ে বলল, রুমে বসে বসে বোর হচ্ছিলাম তাই। আর সাহসের কি আছে? আপনার তো উপকার করেছি। আমার ড্রেস সব ফেলে দিয়ে তুমি ঠিক কোন উপকার করলে? রুম পরিষ্কার করছিলাম, দেখলাম কাভারের মধ্যে এত নোংরা সাজিয়ে রাখা, তাই সব ফেলে দিয়েছি। নোংরা, এই শব্দটা আসফারের মাথায় আগুন ধরিয়ে দিল। এই মেয়ে তার ব্যবহৃত জিনিসকে নোংরা বলে কোন সাহসে? সে কি জানে আসফারের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস কতটা এক্সপেন্সিভ? জানলে নিশ্চয়ই এই কথা বলতো না। আসফার এক পা সামনে এগিয়ে গর্জে উঠল, Do you think my clothes are dirty? এই রুমে নোংরা বলতে দুটো জিনিসই আছে, এক আপনি আর দুই আপনার জিনিসপত্র। এটা বলার সাথে সাথেই আসফারের ধৈর্য ভেঙে গেল। চেরি রীতিমতো বাড়াবাড়ি করে ফেলেছে, তাকে নষ্ট বলেছে এই 2 দিনের মেয়ে। আসফার চেঁচিয়ে উঠল, If you say another word, I will bloody kill you. আমি নোংরা, ঠিক আছে? আজ থেকে আমার সব কাজ তুমি করবে। আমার জন্য রান্না, কাপড় পরিষ্কার, রুম ক্লিন, কফি বানানো, এভরিথিং। বোর ফিল করো না, কাজ করার খুব ইচ্ছে, তাই না? ভালোভাবে রাখছে বলে পাখা গজিয়েছে। কিভাবে পাখা ছেটে ফেলতে হয় আমি আসফার ইসলাম খুব ভালো করে জানি। চেরি আসফারের কথা শুনে ঠোঁট গোল করে হাওয়ায় মাছি উড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, আপনার কেন মনে হয় আমি আপনার কথা শুনবো আর আপনার এই হুমকিতে ভয় পেয়ে যাব আমি? তার কথা বলার ভঙ্গিতে এমন স্পষ্ট বিদ্রুপ, মুহূর্তের জন্য ঘরের বাতাসটা থমকে গেল যেন। আসফার কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ জোরে হেসে উঠল। তার হাসির গর্জনে পুরো ঘরটাই কেঁপে উঠল। আসফার হাসি থামিয়ে ফ্লোরে ছড়িয়ে থাকা নিজের কাপড় এক পা দিয়ে সরিয়ে এলোমেলো বিছানায় উঠে চেরির পাশে বসল। 1 সেকেন্ড অপেক্ষা না করেই হঠাৎ চেরির কোমর টেনে ধরে তুলে নিজের কোলে বসিয়ে দিল। চেরি বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। তার ধারণা অনুযায়ী আসফারের এতক্ষণে রাগে চোখ লাল হয়ে যাওয়ার কথা, সোনালি চোখ জোড়া দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করার কথা, কিন্তু না,
আসফারের মুখ অদ্ভুত শান্ত, বিপজ্জনক শান্ত। চেরি এর আগে তাকে এমন দেখেনি। আসফার ধীরে হাতে চেরির কপাল বেয়ে গাল পর্যন্ত পড়ে থাকা ছোট্ট একটি চুল কানের পিছনে গুজে দিতে দিতে নরম কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল, মাই আনপ্লেজেন্ট রেড ওয়াইন। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার সো কল ভাইয়ের মাথা কেটে তোমাকে গিফট করেই, তাই না? আসফারের ভয়ঙ্কর কথায় চেরির শ্বাস কেঁপে উঠল। আতঙ্কিত চোখে তাকালো সে, যা দেখে আসফার ঠোঁটের কোণে একটু করে ছোট্ট ঠান্ডা হাসি ফুটিয়ে বলল, যদি এমনটা না চাও তাহলে তুমি আমার কথা অবশ্যই শুনবে। কথাটা বলে আসফার চেরিকে কোল থেকে এক প্রকার ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। নিচে পড়ে চেরি ব্যথায় আহ করে উঠল। কোমরে হাত দিয়ে অবাক চোখে আসফারের দিকে তাকাতেই আসফার নিজের পা চেরির দিকে এগিয়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ফার্স্ট টেক অফ মাই সক্স, দেন ক্লিন দ্য হোল রুম। স্টাডি রুমে রকিং চেয়ারে হেলান দিয়ে গভীর নীরবতায় বসে আছে রিজভী শেখ। এক হাত কপালের উপরে রাখা, চোখ জোড়া বন্ধ, ক্লান্ত ও চিন্তিত। বহুদিনের ভার যেন চোখে মুখে লেগে আছে। তিনি দেশে ফিরেছেন মাত্র কয়েক ঘন্টা হলো। ফ্লাইট থেকে নেমেই প্রথম ছুটি ছিলেন হাসপাতালে। স্ত্রীকে দেখে তারপর বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরা মানেই শান্তি নয়, বরং একা ঘরে অদৃশ্য অনুতাপ, আফসোস তাকে গ্রাস করে। বাইরে সন্ধ্যার অন্ধকার নেমে গেছে। শীতের দিনে সূর্য তাড়াতাড়ি ঢলে পড়ে। চারদিকে হিমের মতো নিস্তব্ধতা বিরাজ করে। মিলি অনেকক্ষণ আগেই ফোন করে বলেছে, আমি আসছি ড্যাড। কিন্তু তারপর কতটা সময় পেরিয়ে গেছে তার কোনো খোঁজ নেই। মনের মধ্যে সারাক্ষণ এক ভয় তাকে তাড়া করে বেড়ায়। সেই ভয়ে রিজভী শেখ আরও ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। তিনি কপাল থেকে হাত নামিয়ে সোজা হয়ে বসেন। চিন্তিত হয়ে পুনরায় ফোন হাতে তুলে নিয়ে মিলির নাম্বারে ডায়াল করেন। ফোন কানে তুলতেই ঠিক সেই মুহূর্তে স্টাডি রুমের দরজা দুম করে খুলে যায়। মিলি দ্রুত পায়ে ঢুকে পড়েন। চোখে মুখে এক টুকরো আশা আর তাড়াহুড়োর ছাপ স্পষ্ট। সে ফুলে উঠে শ্বাসেই বলে ওঠে, Dad, I found Cherry. She is not well. My sister not well, Dad. মিলির কথায় রিজভী শেখের কপাল আরো কুঁচকে যায়। তিনি বুঝতে পারলেন না মেয়ের কথা, তাই উদ্বিগ্ন কিন্তু বিভ্রান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, কে সিরি আর তোমার বোন মানে? মিলি দ্রুত চেয়ার টেনে বসে পড়ে তার সামনে। সিঁড়ি বেয়ে দৌড়ে আসায় দ্রুত গতিতে ওঠানামা করছে তার শ্বাস প্রশ্বাস। কথা বলতে বলতেই সে হাঁপাচ্ছে। আমি মিলির কথা বলছি। চেরি নামেই সে বড় হয়েছে। রিজভী শেখ স্থির হয়ে তাকিয়ে থাকে। তার চোখে একই সাথে বিস্ময়, সন্দেহ আর আশার আলো দেখা যাচ্ছে। ঘরটা যেন আরো ঠান্ডা হয়ে যায় মিলির এই কথায়। তিনি তো ভেবেছিলেন তার মেয়ে আর এই পৃথিবীতে নেই, তাকে বাঁচাতে দেয়নি সেই কাল রাতের ঝড়, আর সেই অনুতাপ তাকে আজও কুড়ে কুড়ে খাচ্ছে। রিজভী শেখ অবিশ্বাসের সুরে বলে, তুমি কি নিশ্চিত? মর্মদিন ভিলায় পা রাখার পরপরই ইনায়াকে একটি আলাদা রুম দেওয়া হয়েছে। কেন আসফার তাকে এখানে থাকতে দিল এই প্রশ্নে তার একটু মাথা ব্যথা নেই, কারণ তার কাছে কাজ হাসিল করা বেশি গুরুত্বপূর্ণ। সেটা যেভাবেই হোক ম্যাটার করে না। সে ধীরে ধীরে পুরো ভিলা ঘুরে দেখছে। প্রতিটা করিডর, প্রতিটা দেয়াল, প্রতিটা কোণ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ভিলাটা তার অদ্ভুত রকমের পছন্দ হয়ে গেছে। কালো আর লালের মিশ্রণে তৈরি পুরো স্থাপনাটা দেখতে যেন কোনো মৃত্যুপুরী, অন্ধকার, রহস্যময়, অথচ ভয়ঙ্কর সুন্দর। তার সঙ্গে যোগ হয়েছে সোনালি আলোর বাতিগুলো, যেগুলো পরিবেশকে আরো জীবন্ত করে তুলেছে। অন্ধকারের মাঝে উষ্ণ এক ঝলক আলো ছড়িয়ে দিচ্ছে। অন্য কেউ হলে এই পরিবেশে একা একা পা এগোনোর তো সাহস পেত না, কিন্তু ইনায়া, তার চোখে ভয়ের লেশ মাত্র নেই, বরং দিব্যি আরামে কৌতূহলী ভঙ্গিতে সে পুরো হলটা হেঁটে বেড়াচ্ছে। ইনায়া হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি রুমের সামনে এসে থেমে যায়। রুমের দরজাটা খোলা। ভেতরে দেখা যাচ্ছে একটি মিষ্টি মেয়ে মনোযোগ দিয়ে কাপড় আয়রন করছে। আয়রনের ফাঁকে ফাঁকে সে বিড়বিড় করেই কি যেন বলছে, নিজের সাথেই কথা বলার মতো। মেয়েটাকে দেখতে ইনায়ার মুখে একরাশ আগ্রহ ফুটে ওঠে। মিষ্টি কুলকাল মুখ, বড় বড় পাপড়ি, যেন চোখে আলোর ছায়া খেলা করছে। ছোট গোলাপি ঠোঁট জোড়া, যেন সবসময় হাসির জন্য তৈরি। এক কথায় ইনায়ের কাছে মেয়েটাকে ভীষণ কিউট লেগেছে। ইনায়া দেরি না করে রুমের ভেতরে ঢুকে তার দিকে এগিয়ে যায়। হালকা হাসি দিয়ে বলে, হেই লিটিল গার্ল, হোয়াটস ইউর নেম? একটা মানুষের কয়টা শার্ট প্যান্ট লাগে, হ্যাঁ? আর একটু নিচে পড়েছে বলেই আবার ধুতে হবে? এটা কেমন লজিক? ঝাড়া দিয়ে তুলে নিলে তো হতো, জালেম লোক কোথাকার। ছেলে বিড়বিড় করে
আসফারকে বকতে বকতে তার শার্ট আয়রন করছিল। এই শার্ট প্যান্টগুলো সবই আসফার তাকে দিয়ে বাধ্য করে ধুইয়েছে। অবশ্য ওয়াশিং মেশিনেই ধোয়া হয়েছে, কিন্তু তাতে কি যায় আসে, শেষ পর্যন্ত তো তারই ধুতে হয়েছে, সেটা যেই উপায়েই হোক না কেন। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত কম হলেও 50টার উপরে শার্ট সে আয়রন করেছে। আরও কতগুলো যে বাকি আছে সেটা দেখলে মাথা ঘুরে যায়। হাত দুটো ব্যথায় অবশ হয়ে আসছে। যেটির ইচ্ছে করছে নিজের গালে নিজেই এক চড় বসিয়ে দিতে। কে বলেছে তাকে আসফারের কাপড় ফেলতে? তার চেয়ে তো ভালো মতো সব ফার্নিচার ভেঙেই ফেলতো যদি ভালো হতো। কি আজব কপাল। চেরি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, ইচ্ছে তো করছে সবগুলো শার্ট একসাথে করে জ্বালিয়ে নিতে। কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো। হেই লিটল গার্ল, হোয়াটস ইউর নেম? আচমকা সেই শব্দে চেরি চমকে উঠল। ঘাবড়ে গিয়ে শরীরটা কেঁপে উঠতেই তার হাত আয়রন মেশিনের গরম অংশে লেগে গেল। আঙুলে জানা অনুভব হওয়া মুহূর্তই চেরির তীব্র যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিল। চোখে পানি চলে এলো। চেরি নিজের জ্বলতে থাকা আঙুলটা মুখে পড়ে ধরে পাশে ফিরে তাকিয়েই সে থমকে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা মেয়ে। লম্বা, কোমর ছুঁই ছুঁই কোকড়ানো চুল, হাফ পনিটেলে বাঁধা, চোখে মোটা করে কাজল টানা, শুকনো বাদামি রঙের ঠোঁট, পরনে কালো লেদারের জ্যাকেট আর কালো লেগিংস, চোখে ছাই রঙের লেন্স। অদ্ভুত এক শীতল সৌন্দর্য যা সহজে চোখ এড়ায় না। চেরি গোল গোল চোখে ইশারায় ইনায়ার মুখের দিকে তাকিয়ে রইল। একেবারে হাঁ করে ইনায়ার মুখের দিকে তাকিয়ে আছে। ইনায়া ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, মাই সেলফ ইনায়া, এনি ইউ? প্রিজনার। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ইনায়ার তীক্ষ্ণ কণ্ঠে চেরি একটু নড়ে চড়ে উঠল। মুহূর্তেই সে কথা ঘুরিয়ে নিল। না, কিছু না, আমি চেরি। ইনায়া তার এই এড়িয়ে যাওয়া বুঝে ফেলল। অভিজ্ঞ চোখে একবার চেরিকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। তারপরে আর একই প্রশ্ন গেল না, শুধু বলল, তোমার সাথে পরে কথা হবে লিটল গার্ল, এখন আমি বরং আমার কাজ শেষ করি। এই বলে ইনায়া রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজার কাছাকাছি গিয়ে সে একবার পিছু ফিরে তাকালো চেরির দিকে। মেয়েটার পুরো সত্তা জুড়ে এক অদ্ভুত মায়া, কিন্তু সেই মায়ের ভেতরে লুকিয়ে আছে গভীর রহস্য আর নিঃশব্দ অসহায়ত্ব। ইনায়া এই রহস্য পরে তো বের করবে। এখন তার গন্তব্য অন্যত্র। কায়েনসেরাফকে খুঁজতে হবে। মধ্যরাত পেরিয়ে গেছে, আর মাত্র 2-1 ঘন্টার মধ্যেই ভোরের আলো আকাশে উকি দেবে। কিন্তু সময়ের দিকে তাকানোর কোনো আগ্রহই নেই আসফারের। জঙ্গলবাড়ির বিশাল হলরুমে সে আয়েশ করে বসে আছে মখমলের নরম সোফায়। আলো কম, তবুও তার হাতে ধরা ছোট্ট ছুরিটা চকচক করে উঠছে। অত্যন্ত সুন্দর নকশা করা, নিখুঁত ধার। অল্প আলোতেও যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আসফারের সামনে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে এক যুবক। চারিদিক ঘিরে কালো পোশাকধারী গার্ড, আর ঠিক আসফারের পেছনেই দাঁড়িয়ে আছে কায়েনসেরাফ। অথচ এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও যুবকটির চোখে ভয়ের কোনো চিহ্ন নেই, না আতঙ্ক, না অনুনয়, বরং ঠান্ডা অনুভূতিহীন চোখে সে তাকিয়ে আছে আসফারের দিকে। ঠোঁটের কোণে লেগে আছে একটু কারো হালকা হাসি, যেন এই পরিস্থিতি তার কাছেই কাম্য। ঘরের বাতাস ভারী নীরবতা এতটাই ঘন যে ছুরির ধারালো ঝিলিকও যেন শব্দ করে ওঠে। এটা শুধু মুখোমুখি বসা দুজন মানুষের দৃশ্য নয়, এটি শক্তি আর মানসিকতার এক নীরব যুদ্ধ। আর এই যুদ্ধে কে শিকার আর কেই বা শিকারী তা এখনো পরিষ্কার নয়। একজন অতি সাধারণ মানুষকে খুঁজে বের করতে সময় লাগলো মাস্টার আফজার ইমজাদের। ঠান্ডা খোঁচা মারা কণ্ঠস্বরটি ঘরের নিস্তব্ধতায় কেঁপে উঠল। নীরবতা ভেঙে বলে উঠল যুবকটি। আসফার তখনও নিজের হাতে ধরা নকশা করা ছোট্ট চুড়িটি মনোযোগ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। চুড়িটি সদ্য বানানো, প্রতিটি নকশা, প্রতিটি বাঘ, সবকিছুই তার নিজের হাতে তৈরি। অল্প আলোয়ও ধাতব ফলকটা ছকছক করে উঠছে। নাফির বিদ্রুপ মাখা কথায় আসফার ছুরি থেকে চোখ সরিয়ে ধীরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল তার দিকে। ঠোঁটের কোণে হালকা ভয়ঙ্কর এক হাসি ফুটে উঠল। সম্পূর্ণ অহংকার নিয়ে বলল, বিরাট বড় জঙ্গল, সেখানে একটা ছোট্ট পিপিলিকে জঙ্গলের রাজা সিংহের পায়ে কামড় দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে। এত ক্ষুদ্র জিনিস খুঁজে বের করতে সময় তো লাগবে, তাই না নাফ?
আসফারের কথা শেষ হতেই নাফ হঠাৎই উচ্চস্বরে হেসে উঠল, যেন সে কোনো মৃত্যুদণ্ডের কথা নয়, বরং দারুণ কোনো কৌতুক শুনিয়েছে। পরক্ষণেই হাসি থামিয়ে বলল, একবার ভেবে দেখেছেন মাস্টার আজিফার ইজদাদ, আমি একটা ছোট পিঁপড়া হয়েও আপনাকে কতটা হয়রান করতে পেরেছি? কথাগুলো ছিল সম্পূর্ণ বিদ্রুপে ভরা, তবে এই তাচ্ছিল আসফারের রক্ত জ্বলে উঠল। তবুও সে ধীরে ঠান্ডা কণ্ঠে বলল, মৃত্যু এত কাছে জেনেও কি তোমার প্রাণের কোনো ভয় নেই নাফ? তুমি তো জানো আসফার ইসানে দেওয়া মৃত্যু কেমন হয়। নাফ এবার আর হাসল না, স্পষ্ট দৃঢ় কণ্ঠে সে বলল, মৃত্যুকে ভয় পেলে আমি আপনার সিক্রেট গোডাউনে আগুন দিতে যেতাম না। নিজের সবটুকু দিয়ে কাজটা সম্পূর্ণ করেছি, এখন আমার কিছুই নেই, আমি সম্পূর্ণ নিঃস্ব। আপনি আমার পুরো পরিবারকে মেরেছেন, তাদের প্রতিশোধ না নিয়ে কবরেও যেতে পারতাম না। Your father and mother were traitors, and I don't spare traitors. আমার বাবা মাকে বিশ্বাসঘাতকতা ছিল না, আমার বাবা মা বিশ্বাসঘাতক ছিল না, ওনারা শুধু আমাকে ভালোবাসতেন। আমি যেন আপনার এই অন্ধকার দুনিয়ার অংশ না হই, সেই কারণে চুক্তি থাকা সত্ত্বেও পালিয়ে গিয়েছিলেন এই জাহান্নাম থেকে। আপনার বিশেষ কোনো ক্ষতি করেনি তারা, অথচ আপনি তাদের লাশ পর্যন্ত কবর দিতে দেননি, আমার চোখের সামনে পুড়িয়ে মেরেছেন। তবে ঠিকই আছে, যে মানুষ জন্মের পর কখনো বাবা মায়ের ভালোবাসা পায়নি, সে কীভাবে বুঝবে বাবা মায়ের কী জিনিস? এই কথাটা আসফারের হৃদয়ে গিয়ে আঘাত করল। পাথরের মতো হৃদয়ে যেন এক মুহূর্তের জন্য ঝড় বয়ে গেল, কিন্তু সে কিছুই প্রকাশ করল না। বরফ শীতল কণ্ঠেই বলল সে, আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি এইটাই। পরিণতি? আজ আপনি মরলে কাল আপনার পরিণতি হবে মাটি। নিঃসঙ্গতা স্বীকার করার সাহস আপনাকে নেই। কথা শেষ করার আগেই চোখের পলকে আসফার হাতের ধারালো ছুরিটা ছুঁড়ে মারল। এক নিখুঁত আঘাত, ছুরিটা সোজা নাফের গলার শ্বাসনালীতে গিয়ে গেঁথে। কথা থেমে গেল তার, মাথা ঢলে পড়ল পিছনের দিকে। আসফার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে নাফের নিথর মুখের দিকে তাকিয়ে বলল, আগের ভুলটা শোধরালাম, তাই তোমাকেও তোমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিলাম। একটু থেমে নাফের গলা থেকে ছুরিটা টেনে বের করে বলে, Are you sure your complaints are over now? And I am proud of my power, otherwise I certainly wouldn't have done it. নাফ আর কোনো প্রতিক্রিয়া দেখালো না, দেখাবে কি করে? সে যে আর বেঁচে নেই। তবুও তার ঠোঁটের কোণে লেগে রইল একটুখানি তৃপ্তির হাসি, যেন মৃত্যুর আগে সে নিজের চাওয়াটা পূরণ করে গেছে। সকালের প্রথম সূর্যের আলো চোখে পড়তেই চেরির ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো শরীরটা একটু নড়তেই সে বুঝতে পারল সে কারোর শক্ত বাঁধনে আবদ্ধ। চোখ মেলে তাকিয়ে খানিকটা চমকে উঠল চেরি। প্রতিদিনের মতোই সে নিজেকে আবিষ্কার করল আসফারের বুকে মাথা নেড়িয়ে শুয়ে থাকা অবস্থায়। কপাল কুঁচকে উঠল তার। গত রাতে একবার ঘুম ভেঙেছিল, তখন পাশে আসফারকে পায়নি। ভেবেছিল ভালোই হয়েছে, কিন্তু এখন এভাবে বুকের সঙ্গে জড়িয়ে রাখার মানেটা কি? এতদিন বাহুতে মাথা থাকলেও আজ আসফার তাকে সম্পূর্ণ বুকে আগলে রেখেছে। অস্থির হয়ে চেরি নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু সে যত নড়াচড়া করছে আসফারের হাতের বাঁধন ততই শক্ত হচ্ছে। একসময় বিরক্ত ঘুম জড়ানো কণ্ঠে আসফার বলে উঠল, Stop moving, Cherry. Stay like this. I'll sleep a little more. আমাকে ছেড়ে আপনার যা ইচ্ছে করুন। কথা শেষ হওয়ার আগেই সে আরো ছটফট করে উঠল। আসফার বিরক্ত হলো, কণ্ঠে হুমকির ছায়া নিয়ে বলল, মানা করেছি তো নড়তে। আমি উঠলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। তাও আমায় ছাড়ুন, আপনার স্পর্শ ভালো লাগে না আমার। তার চেয়ে ভালো আমায় মারুন, তাও মুক্ত করুন আমায়। আসফার এবার চোখ মেলে তাকালো, কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলে, শেষবার ভালো করে বলছি, চুপ করে শুয়ে থাকো। আপনার মতো দানবের কাছ থেকে ভালো কিছু চেয়েছি আমি কখনো? গত রাতের নাফের কথাগুলো এমনিতেই আসফারের ভেতরে আগুন জ্বালিয়ে রেখেছিল। এখন চেরির মুখে এই কথা তার সহনশীলতার শেষ প্রান্তেই আঘাত করল। সে হঠাৎই চেরিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজেই উঠে বসলো। পরক্ষণেই আবার তার কাছে গিয়ে চেরির গাল শক্ত করে চেপে ধরল। সোনালি মনোযুক্ত লাল হয়ে যাওয়া চোখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ভালো ব্যবহার ভালো লাগে না না? খারাপভাবে ছুঁয়েছি আমি? অ্যান্সার মি, খারাপভাবে ছুঁয়েছি? শুধু একটু বুকে মাথা রেখে শুয়ে থাকতে বলেছিলাম। যে আমার বুকে শান্তি হারাম করেছে, তার শান্তির ঘুমের জন্য আমি তার বুকে মাথা রাখবো ভাবলেন কি করে? অন্য মানুষকে করুণা করা গেলেও আপনার মতো মানুষের জন্য ঘৃণা নামক অনুভূতিটাও আমার কাছে অপচয়। হুট করে আসফার চেরির গালে এক চড় বসালো। ঘর কেঁপে উঠল তার চিৎকারে। অপচয় হলে অপচয়ই সই,
তুই আমাকে ঘৃণা করো আমার কাছেই থাকবে, আমি যেভাবে চাইবো সেভাবেই চলবে। এই কথাটা কেন বলল আসফার নিজেও জানে না। হয়তো নিঃসঙ্গতার ভয় থেকেই কথাগুলো বেরিয়ে এসেছে, কিন্তু নিজের অনুভূতি স্বীকার করার মতো মানুষ তো সে নয়। সবকিছুতেই জোর খাটাবেন? ইফ আই হ্যাভ টু ফোর্স ইট, আই উইল ফোর্স ইট। চেরি বুঝতে পারল না আসফারের ভেতরের দ্বন্দ্ব। সে ধরে নিল আসফার নিজের স্বার্থেই সব করবে। অবশ্যই এই ধারণা পুরো ভুলও নয়। যে মানুষ নিজের মনই বোঝে না, তার মন আরেকজন কিভাবে বুঝবে? তবে এইসবের মাঝেও নাফ জিতে গেছে। একটুখানি হলেও সে আসফারিস্তানের স্বস্তি নষ্ট করতে পেরেছে। একটুখানি হলেও পাথর মানুষের কংক্রিটের হৃদয় কাঁপিয়ে দিতে পেরেছে।